এই রেস্টুরেন্টের চাটা খুবই আকর্ষণীয়, মনোরঞ্জনের সঠিক স্থান, মুহূর্তে মন ফুরফুরে হওয়ার টনিক। রুবি আপুর জন্মদিনে আসা হয়েছিল। সাধারণত রেস্টুরেন্টের স্বত্বাধিকারীর সাথে বড় চাচ্চুরও ভালো সম্পর্ক। চাচ্চু মেয়রের পদ পাওয়ায় বাড়িতে অনুষ্ঠান ধার্য করা হয়েছিল। সেদিন স্বত্বাধিকারী বাড়ি আসেন বউ আর মেয়ে নিয়ে। তারা দেখতে মাশাআল্লাহ। সেদিনই তাদের সাথে ভালো সম্পর্ক হয়ে ওঠে সকলের। আমাকে তো সেবার জন্মদিনের গিফটও পাঠিয়েছেন। মা ছাড়া একটা সেন্টেন্সও শেষ করেন না। তাদের বাড়িতে অনুষ্ঠান হলে ইনভাইটেশন সহ চলে আসেন। এভাবে তার ব্যবহার খুবই ভদ্র। এই যে আপাতত সে বড় চাচ্চুর সাথে কথা বলছে, তো আবার ছোট চাচ্চুর সাথে, তন্ময় ভাইয়ের সাথেও যুক্তরাষ্ট্রের কথা বলছে। খাওয়া শেষ হতে রবিন ভাইকে ধীরে বললাম, ভাইয়া চলো ছাদে যাই। ভাইয়া রাজি হলেন। সাথে রুবি আপু আর দীপ্তও আসলো। পূর্ববর্তীর তুলনায় এবার আরও আকর্ষণীয় ছাদটি হরেক রকমের লাইটিংস দ্বারা ঝলমলে। বসার জন্য নানান ধরনের ডিজিটাল সিটিং বস্তু, উজ্জ্বলতম ছাদের সম্পূর্ণ অপরূপ দৃশ্য। ঘন্টার পর ঘন্টায় ছাদের দৃশ্যে নিখোঁজ হওয়া যাবে। রুবি আপু ঝুলন্ত সোফায় বসে সেলফোন আমার হাতে ধরিয়ে দিলেন। কয়েকটি ছবি তুল সুন্দরভাবে। দু তিন দিন ভাবে তুলতে দীপ্ত বলল, সবাই মিলে তুলে। যথাযথ সময় তন্ময় ভাই হাজির, সাথে তার সে ভদ্রলোক বন্ধু। ভদ্রলোক এসে সবাইকে সালাম জানালেন। রবিন ভাইয়ের সাথে বেশ কথা বললেন, মনে হলো তারা পরিচিত, এবং তার নামও জানালেন ইব্রাহিম হোসেন। আমি আর চোখে তন্ময় ভাইয়ের দিকে তাকালাম। সে কথা বলতে ব্যস্ত। এভাবে কখনো তাকে পর্যবেক্ষণ করা হয়নি, কারণ ইচ্ছেই জাগেনি। আমাকে এতটা জ্বালায় যে তাকে অসহ্য লাগে। তার ভালো দিকগুলো দেখিয়া কেমন দেখি না, নিষ্ঠুরতার চূড়ান্ত সে। ভাবতে ভাবতে চোখ গেল রুবি আপুর উপর। তার পরিস্থিতি তেমন ঠিক লাগছে না। অদ্ভুতভাবে এতক্ষণে চঞ্চল মেয়েটি একদম শান্ত, আর চোখে মাত্র আসা ভদ্রলোকটির দিক তাকাচ্ছেন। ভদ্রলোকও তাকাচ্ছেন। সন্দেহ হচ্ছে তারা নিশ্চয় একে অপরকে জানেন। দুজনের চোখে চোখে কথা বলা ধরা পড়েছে। আমি আরও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম। গন্ডগোল তো রয়েছে এখানে। আমার গোয়েন্দাগিরি বন্ধ হলে দীপ্তর জন্য। বদমাইশটা সেই ভদ্রলোকের হাতে সেলফোন ধরিয়ে দিলেন। আমাদের একটা গ্রুপ ফটো তুলে দিন প্লিজ। ভদ্রলোক হেসে ফেলল, শিওর। দীপ্তর সামনে আমি আর রুবি আপু। দীপ্তর দুপাশে আমার পেছনে তন্ময় ভাই দাঁড়ালেন। রুবি আপুর পেছনে রবিন ভাই রুবি আপুর কান টেনেও ছবি তুলছেন, অথচ আমি ভয়ে একভাবেই দাঁড়িয়ে। বলতে ইচ্ছে হয় না, তাও না বলে উপায় নেই। সত্যি বলতে আমি তন্ময় ভাইকে প্রচুর ভয় পাই। তার চোখে চোখ রেখে কখনো কথা বলেছি বলে মনে হয় না। সামনাসামনি খুবই সাহস দেখে, কিন্তু আড়ালে আমি এক ভয়ঙ্কর ভীতু। খেয়াল করলাম ভদ্রলোক তন্ময় ভাইয়ের দিক তাকিয়ে ছবি তুলেই যাচ্ছেন। কেমন বৈচিত্র্যময়। দূর, ভাবলাম আর কি তুলব না। তখনই কোমরে স্পর্শ পেলাম, শ্বাস আটকে। আমি হতবাক চোখে তন্ময় ভাইয়ের দিক তাকালাম। যত বের হতেই আমার দিক তাকিয়ে সরতে চাইলে সে শক্তভাবে ধরলেন। ভয়ে আশেপাশে চোখ বুলালাম। রুবি দীপ্ত ছবি তুলতে ব্যস্ত। আমার শরীর কাঁপছে। শ্বাস কিছুক্ষণের জন্য নিতেই ভুলে গিয়েছে মনে হলো। কপাল হতে গাম ছুটছে। রুবি আপু এদিকে আসতে সে ছেড়ে দিলেন এবং তার বন্ধুর দিক চলে গেলেন। আমার এমতো অবস্থা দেখে রুবি আপু প্রশ্ন করলেন, কি হয়েছে? কোনোভাবে জবাব দিলাম, কিছু না। আমার আর সাহস আসলো না একা দাঁড়ানো। দ্রুত দীপ্তর কাছে চলে আসলাম। যতক্ষণ ছাদে ছিলাম দীপ্তর হাত ধরে ঘুরেছি। এক পর্যায়ে মনে আসলো যাবার পথে কি আবারও তার সাথে যেতে হবে। না, আমি গাড়িতে যাব। এবার বেঁপে গেছি। দ্রুত গাড়িতে উঠে বসবো, কারো কথা শুনবো না। আকাশ ধীরে ধীরে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। আলোকিত চাঁদটি লুকিয়ে গিয়েছে। বৃষ্টি হবে নাকি? তখনই ছোট চাচ্চু আসলেন এবং তারা লাগালেন, আকাশ ভালো না, বৃষ্টি হতে পারে, বাড়ি ফিরব। যথাযথ সবাই নেমে গেলাম। যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে। এভাবে আমার বৃষ্টি অনেক পছন্দের। অন্যরকম পছন্দের অনুভূতি রয়েছে বৃষ্টিতে। ভাবলাম বাড়ি ফিরতে হবে দ্রুত। গোসলটা বৃষ্টিতে করা যাবে তাহলে। গাড়িতে আগে ওঠা হলো না, কারণ তন্ময় ভাই আগে ওয়ার্নিং দিয়ে দিলেন, উঠবি না। গাড়িতে বসে দীপ্ত আমার দিক তাকিয়ে হেসেই চলেছে। এভাবে হাসতে কেন? রুবি আপু বললেন, রোমান্টিক ওয়েদার কিন্তু অনুভব করতে করতে আয়।
কিসব ব্যাককল কথাবার্তা। রোমান্টিক ওয়েদার উপভোগ করতাম, তাও আবার জঙ্গলের সাথে। আমার উত্তরের পূর্বে দীপ্তা আবারও বলল, ভাইয়া এটাকে বেছে নিয়ে আসবা। যত ভাবা 50-50। তন্ময় ভাইয়ের জবাব নেই, অথচ ওরা গাড়িতে বসে আমাকে নিয়ে মজা করছে। দিন কি আমার আসবে না? আসবে। বড় চাচ্চু যাবার আগে ভুলে গেলেন, দ্রুত আয়, বৃষ্টি হবে। গাড়ি চলে যাচ্ছে। আমি অসহায় চোখে তাকিয়ে রইলাম। কি হচ্ছে আমার সাথে? দীপ্ত বেশ হাত নাড়াচ্ছে। পরপর সেই ভদ্রলোকও চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যাবার পথে ভুলে গেলেন, আবার দেখা হবে, আসি। বাহ, আচরণ তো ভালো। এখন লোকটা ভালো হলেই হচ্ছে। বাইক চলছে। এবার বাইকের গতি মাঝামাঝি, বেশিও না আবার কমও না। হালকা ঠান্ডা বাতাসে চুলগুলো দুলছে, আকাশ ডাকছে, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। হলদে হেডলাইটের আলোয় বৃষ্টি এক অন্যরূপে রূপান্তরিত হয়েছে যেন। চারপাশ আবেদনময় বৈচিত্র্য ঘিরে ফেলেছে। বৃষ্টির ফোঁটায় আশপাশের গাছগাছালি জীবন্ত হয়ে উঠেছে। আলোয় বৃষ্টির এক এক ফোঁটা স্পষ্ট দেখা যাচ্ছে। কেমন ধীরে শরীর ছুঁয়ে দিচ্ছে, আবার নিমিষে শরীর মিশে যাচ্ছে। আমি ধীরে এক হাত মেলে দিলাম। হাতের তালুতে বৃষ্টির ফোঁটা জমা হচ্ছে। সে কি সুন্দর দৃশ্য, সে কি অদ্ভুত সুন্দর, যে সৌন্দর্য সদা ছুতে ইচ্ছে হয়, প্রাণ ভরে দেখতে ইচ্ছে হয়। ছাতা হাতে মানুষজন চলে যাচ্ছে, গাড়ি চলাফেরা কমে আসছে, রাস্তা শূন্য পরিণত হচ্ছে। হঠাৎ কয়েকজন দেখা যাচ্ছে স্টলের পাশে ছাতা হাতে দাঁড়িয়ে। তন্ময় ভাইয়ের শার্ট অনেকাংশে ভিজে আছে, আমার তুলনায় সে বেশি ভিজেছে। বৃষ্টি ধীরে ধীরে বেড়ে চলেছে। শরীরে বৃষ্টির স্পর্শ তীব্র হচ্ছে। চোখ আদুরেভাবে নিভে আসছে আমার। আরও কিছুটা যেতে এক বন্ধ হোটেলের সামনে বাইক থামালেন, ইশারা করলেন হোটেলের সামনে দাঁড়াতে। আমি যেতে নিয়েও থামলাম। তার সেলফোন, ওয়াচ ভিজে যাচ্ছে, নষ্ট না হয়ে যাবে। আমার ব্যাগে রাখলে সুরক্ষিত থাকতো। সাহস সঞ্চয় করলাম। সেলফোন, ওয়ালেট ভিজে যাচ্ছে না? আমাকে দিতে পারেন, ব্যাগে রাখা যাবে। সে আমার দিক কিছুক্ষণ তাকিয়ে সত্যি দিয়ে দিলেন। সে দিবে তার আশা আমি একদমই রাখিনি। সেলফোন ব্যাগে রাখতে রাখতে প্রশ্ন করলাম, হ্যান্ড ওয়াচ? তার জবাব, ওয়াটারপ্রুফ। তাহলে আর কি। দ্রুত গিয়ে হোটেলের নিচে দাঁড়ালাম। ঠান্ডা লাগতে শুরু করেছে, কামিজ শরীরে মিশে আছে। আমি ওড়না মেলে পুরো শরীর পেঁচিয়ে নিলাম। উফ, এই বৃষ্টির মাঝে সুন্দর এক ছবি তোলা যেত। রিভিউ থাকলে ভালো হতো। বাইক রেখে সেও এসে দাঁড়ালেন, দুহাতে চুল ঠিক করলেন এবং পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রইলেন। আমি চোখ ফিরিয়ে সামনে তাকালাম। রাস্তা নির্জন প্রায়, ছাতা হাতে কয়েকজন যাচ্ছে। আমি কিছুটা এগিয়ে হাত বৃষ্টিতে দিলাম। হাতে বৃষ্টির পানি স্পর্শ করছে, এক এক ফোঁটায় এবার বরফ মনে হচ্ছে। কি সাংঘাতিক ঠান্ডা। মন শীতে দিশেহারা হয়ে আছে। এই সময়ে হাতে কফি নিয়ে বারান্দায় বসে থাকাটাও মজার। খেয়াল করলাম তন্ময় ভাই আমার দিকে তাকিয়ে। আমি সাথে সাথে সোজা হয়ে দাঁড়ালাম। লজ্জায় গাল গরম হয়ে উঠছে। এই ঠান্ডাতেও সাধারণত এই লজ্জাবোধ আমার আগে আসেনি। ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছি। তন্ময় ভাই একদম আমার পাশে দাঁড়িয়ে। মনেই হচ্ছে না সে বৃষ্টিতে আটকে, বরং সে খুবই শৌখিনতায় দাঁড়িয়ে। এদিকে আমি উসখুস করছি। বাড়িতে ভিজতে পারলে বেশি মজা হতো। রিভিউ ভিজত, তারপর দীপ্তি। ইস, সময় চলে যাচ্ছে, তাও বৃষ্টি থামার নাম নিচ্ছে না। ঠান্ডায় আমার হাসি উঠছে। তন্ময় ভাই আমার দিক তাকিয়ে লাগাতার হাসি দেখে সে বললেন, ঠান্ডা লেগে যাবে, বৃষ্টি আপাতত থামবে না, ভিজে যেতে পারবেই। তারপর তীব্র বৃষ্টির মাঝে আবারও বাইক চলতে শুরু করেছে ভেজা রাস্তায়। সাথে সাথে হালকা শুকানো শরীর আবারও বৃষ্টির স্পর্শে ভিজে। ঠান্ডা বাতাস এবার শরীর কাঁপুনি দিচ্ছে। ভয়ানক শীতে ঠোঁট রীতিমতো কাঁপছে, শরীর কাটা দিয়ে উঠেছে। অনেকক্ষণ যাবৎ ভেজা কাপড়ে ছিলাম বলে এমন ভয়ানক শীত লাগছে। অথচ তন্ময় ভাইয়ের শরীর গরম। তার কাঁধে রাখা আমার হাত দুটো ঠান্ডা অনুভব পাচ্ছে না। তার কি শীত লাগছে না? তার ছোট ছোট চুল হতে পানি পড়ছে। শার্ট ভিজে চিপচিপে, শার্ট ভেদ করে তার শরীর দেখাচ্ছে, ফর্সা শরীর। কি দেখছি, আস্তাগফিরুল্লাহ, কি ভাবছি। দ্রুত আবারও রাস্তায় তাকালাম। অনেক ঠান্ডা শীত, কিন্তু অনুভূতিগুলো খুবই নতুন। একদম বাজে অনুভূতি বলা যাবে না। এটা যেন এক অজানা অনুভূতি, যা আগে কখনো উপভোগ করিনি। সম্পূর্ণ ভিন্ন এবং অচেনা।
বাড়িতে পৌঁছাতেই সকলের চেঁচামেচি, ভিজেছিস কেন, আশেপাশে কি দাঁড়ানো যেত না, জ্বর বাঁধলে কি অঘটনটাই না হবে। বড় মা এই আমাকে ধরছে তো, এই তার ছেলেকে। তন্ময় ভাই দপদপ পা ফেলে উপরে চলে গেলেন। বড় মা চেঁচাতে চেঁচাতে রান্নাঘরে যাচ্ছে। নিশ্চয়ই এখন তার জাদুর ছাটা বানিয়ে ফেলবেন, যেটা খেলে নাকি জ্বর, ঠান্ডা, কাশি এবং মাথা ব্যথা গায়েব হয়ে যায়। সত্যি বলতে এটা বড় মার ধারণা, আমার না। রুমে গিয়ে দরজা লাগিয়ে ফেললাম। সিদ্ধান্ত নিলাম গোসল দিয়ে ঘুম দিব একটা। তখনও বাহিরে তীব্র ধারায় বৃষ্টি চলছে। আজ বৃষ্টি থামার নয়। গোসল সেরে বেরোতেই রিংটোনের শব্দ পাচ্ছি। হঠাৎ মনে আসলো তন্ময় ভাইয়ের সেলফোন এবং ওয়ালেটের কথা। আমি দ্রুত ব্যাগ থেকে সেগুলো বের করলাম। সাহেবের ফোন বাজছে। ঈশান নামের কলার। এটাই সেই ঈশান যেটা আমাকে রাস্তায় ফেলেই বলবে, আপু কী কাজে যাচ্ছেন, আমায় বলুন করে দিই। তারপর এটার গোয়েন্দা স্বভাবটা আছে। রাস্তায় ফেলে যখন তখন ফোন সামনে এনে বলবে, ভাই কলে কথা বলেন আপু। এত মধুর হাসি দিয়ে বলবে যেমন তার ভাই আমাকে মধুর স্বর শোনাবে। অসহ্য। কল আপনা আপনি কাটতেই চোখ গেল তার লক স্ক্রিনে। কিছুক্ষণের জন্য আমার চোখ দুটো ঝাপসা। এটা তো আজকের ছবিটি, যেখানে আমি হতবাক চোখে তার দিকে তাকিয়ে, আর সে আমার দিক, আর তার হাত আমার কোমরে, সেটা স্পষ্ট দেখাচ্ছে। মাথাটা চক্কর দিয়ে উঠল। এই ছবিটি নিশ্চয়ই ভদ্রলোক তুলেছেন। কি লজ্জাজনক! এমন উদ্ভট ছবি সে এভাবে দিয়ে রেখেছে। কেউ দেখলে কি ভাববে? নাউজুবিল্লাহ। আমার চোখ আবারও ছবিটির দিক। তিনি এমন ছবি কেন রেখেছেন, তাও এভাবে? ভয়ে আমার গলা শুকিয়ে আসছে, বুক দুক দুক করছে। ফোনটা দ্রুত বিদায় করতে হবে। দীপ্তকে ডেকে ওর হাতে দিয়ে পাঠিয়ে দিলাম সেলফোন আর ওয়ালেট। ওনার আশপাশ যাওয়া যাবে না। কি অদ্ভুত! যদি বাড়ির কেউ দেখে ফেলে কি হবে? লজ্জায় আর ভয়ে আমি লাফ দিয়ে বিছানায় সরে ছুতেই ঘুমে চোখ বুঝে আসছে। আপাতত ঘুম বড্ড প্রয়োজন। কপালে ফুটি, মুখে থার্মোমিটার নিয়ে আমি বিছানায় আছোয়া। চেক আপ করে ডাক্তার আঙ্কেল চলে যাচ্ছে। সাথে গেলেন চাচ্চুরা আর বাবা। বাকি সকলে রুমে উপস্থিত। না চাইতেও চোখ যাচ্ছে তন্ময় ভাইয়ের দিক। সে রুমে ঢুকেননি, দরজার সামনে দাঁড়িয়ে। সাধারণত সে আমার রুমে আসেন না। মনেও নেই সে কবে শেষ আমার রুমে প্রবেশ করেছেন। রেস্টুরেন্টে তার স্পর্শ, আমাকে তার বাইকে ওঠানো, আমার তার ছবি ব্যবহার করা কেমন অদ্ভুত লাগছে। সে কি আমায়, না না, ভাবতেও শরীর শিরশির করছে। আমার কীভাবে পছন্দ করবেন? হতেই পারে না। তাহলে তার এমন করার কারণ? রুবি আপু আছেন কোথায়? তার সাথে তো কখনো এমন করেনি। সে আমায় বোনের চোখে দেখলে কি কোমরে স্পর্শ করতেন, এভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেন? ভাবনায় ছেদ পড়লে দীপ্তের কথায়। বলছি, অরু আপুর বিয়েটা জ্বরের সাথে দিয়েই দাও। তখন হয়তো জ্বরের কিছুটা মায়া হবে, আর অরু আপুকে কয়েকদিন পরে জ্বর থেকে মুক্ত দিবে। রুবি আপু হাসতে হাসতে শেষ। মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় জোকস বলেছে দীপ্ত। হাসতে হাসতে জবাব দিল, বোকা। জ্বরের সাথে অরুর বিয়ে দিলে তখন জ্বর 24 ঘন্টাই রইবে, কারণ তখন অরু হবে জ্বরের একমাত্র সুন্দরী বউ, চোখে না হারাবে। ছোট চাচি ধমক দিলেন, দীপ্ত পড়াশোনা শেষ হয়েছে? না তো। তাহলে মায়ের খাওয়ার আগে যা। দীপ্ত যাচ্ছে না, বরং আকুতি স্বরে বলল, মাত্র রাত 12টা, সকালে বাকি পড়া শেষ করব, আমি আসছি। যদি দেখি তুই বিছানায় এখনও নেই, দেখবি তোর অবস্থা। দীপ্ত দৌড়ে চলে যাচ্ছে, আর এদিকে আমার খেয়ালই নেই যে আমি তন্ময় ভাই এদিক তাকিয়ে। সে ডান ব্রু উঁচু করে আছে। দ্রুত অন্য পাশে তাকালাম। কি লজ্জাজনক! প্রচণ্ড অদ্ভুত লাগছে, অদ্ভুত সব অনুভূতি। বুকের দুঃখ বেড়ে চলেছে। রবিন ভাই যাওয়ার আগে বললেন, ওষুধ খা ঠিক মতো, জ্বরের রানী। সে যেতে তার কিছুক্ষণের মাঝে তন্ময় ভাইও চলে গেলেন। বড় মা জোরপূর্বক স্যুপ খাওয়ালেন। মা ওষুধ খাইয়ে রুমের বাতি নিভিয়ে দিলেন। মাথায় হাত বোলালেন, ঘুমিয়ে যা। ঘুম আসছে না মা? আসবে, কিছুক্ষণ চোখ বুজে থাক। আমি যাই, কাজ আছে। বলতে বলতে মা চলে গেলেন। অন্ধকার রুমে রয়ে গেলাম আমি আর আমার অদ্ভুত চিন্তা ভাবনা, অনুভূতি। চোখের সামনে তন্ময় ভাইয়ের চেহারা, তার চোখ, তার বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা, বৃষ্টির পানিতে তার সর্বমুখ ভিজে থাকা, তার আমার দিকে তাকানো, আমাকে ধরা, অযথা শাসন করা, কারোর সাথে কথা বলতে না দেওয়া, বাড়িতে ফোন করে জিজ্ঞেস করা আমি পৌঁছেছি নাকি। মাথাটা দুহাতে চেপে ধরলাম। হয়েছে কি আমার? তন্ময় ভাই। কম্বলে মাথা ঢুকিয়ে ফেললাম। কিচ্ছু ভাববো না, তন্ময় ভাইয়ের নামও নিব না। অথচ সারা রাত আমি ঘুমাতে পারিনি। মাথায় তন্ময় ভাইয়ের সব কিছু। হঠাৎ এমন হওয়ার কারণ দেখছি না। টেবিলে ব্রেকফাস্ট করতে বসে আমি আর চোখে সোফায় তাকালাম। তন্ময় ভাই বসে। ডাকা যাননি? তার তো যাবার কথা ছিল, যায়নি কেন?
পাবনার মাঝে ছোট চাচ্ছুর কণ্ঠ। জ্বর কমেছে ওরু? কোনো সমস্যা হচ্ছে? জি চাচ্ছু, না সমস্যা নেই। মা আলাদাভাবে দুধ দিলেন গ্লাসে। পুরোটা শেষ কর। 2টো রুটি দিয়েছি, এখানে আবার একটা রুটি কিভাবে থেকে যায়? তুই খাস কি? না খেয়ে মরবি। বলতে বলতে মা রান্নাঘরে যাচ্ছেন। আমি অসহায় মুখে তার চোখে খেলা দেখলাম। পরিস্থিতি নির্জন হতে বড় চাচ্ছু শান্ত স্বরে প্রস্তাবের কথা তুললেন। দীপ্ত, রুবি আপু এরা একদম সোফায় গিয়ে বসেছে, সব শুনবে বলে, অথচ আমি সব মনোযোগ খাবার প্লেটে দিলাম। আজ আর এগুলো শুনতে মন সায় দিচ্ছে না। পুলিশ অফিসার আশিকুর রহমান সেকাল বাড়ি এসেছিল তার মেয়ের জন্য। তন্ময় ভাই উঠতে নিচ্ছিলেন, তখনই বড় মাস্টার ছিলেন, তুই কি বিয়ে করবি না? বয়স কি কম হচ্ছে? তোর বয়সে ছেলেদের বিয়ে হয়ে বাচ্চা হয়ে আছে, বাড়িতে সুন্দর সুন্দর প্রস্তাব আসছে, তোর কি এক টাকাও পছন্দ হয় না? নিশি মেয়েটার কোন দিক দিয়ে কমতি? বড় চাচ্ছু বড় মাকে কথা বলতে বারণ করলেন। সে শান্ত স্বরে আবারও বললেন, তোমার কোনো পছন্দ আছে? তন্ময় ভাই চুপ মেরে গেলেন। বাড়ি আরও থমথমে হয়ে গেল বড় চাচ্ছু বর্তমানে প্রশ্নে। তোমার কি ওরুকে পছন্দ? পানি খেতে গিয়ে আমি চমকে উঠলাম। শুধু আমি না, সকলেই। শাশিরা মা রান্নাঘর থেকে দৌড়ে এলেন। বড় মা আওয়াজ তুললেন, এগুলো কেমন প্রশ্ন? বড় চাচ্ছু হাতের ইশারায় চুপ থাকতে বললেন। তাই সকলে অবাক হলেও একটা শব্দ করেননি। এদিকে আমার বুকের দুঃখ তীব্র, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে ফেলবো। তন্ময় ভাই তখন অন্যদিকে তাকিয়ে, তার জবাব, তেমন কিছু না। তাহলে ওরুকে অন্য কোথাও বিয়ে দিলে তো তোমার সমস্যা হবার কথা না, তাই না? এবার সে চাচ্ছুর দিক তাকালেন। চাচ্ছু থামলেন না। জবাব দিতে হবে তন্ময়। তন্ময় ভাই চলে যাচ্ছে বাড়ি থেকে। বড় মা চেঁচিয়ে ডাকলেন, সে শুনলেন না। এবার বাবা বড় চাচ্ছুকে বললেন, এগুলো কেমন প্রশ্ন ভাই? আপনি না জেনে? চাচ্ছু থামিয়ে দিয়ে বাবাকে, না জেনে কি? সে আমার ছেলে, আমার থেকে ভালো তাকে তার মাও চেনে না। আমি উপরে চলে এলাম, অনেক আগেই চলে আসতাম, শুধু সাহস পাচ্ছিলাম না। বড় চাচ্ছু এমন কেন বললেন? এখনো বুকের তীব্র আওয়াজ শোনা যাচ্ছে। ভয়ও হচ্ছে প্রচণ্ড। সারাদিন বাড়ি শুনশান গেল। সবাই এতটাই অবাক, কেউ কোনো শব্দই তুলেনি এই বিষয়ে। রাত হয়ে যাচ্ছে। তন্ময় ভাই বাড়ি ফেরেননি। বড় মা চিন্তায় শেষ। তার ফোনে কল দেওয়া হয়েছে 1000বার, রিসিভ হয়নি। আমার নিজেরও বেশ চিন্তা হচ্ছে। রুমে পায়চারি করেছি শুধু। সেদিন আর বাড়ি ফিরিনি সে। পরের দিন বড় চাচ্ছু জানতে পারেন তন্ময় ভাই ঢাকা চলে গিয়েছেন। বিকেল দিকে ভাইয়ের সাথে কথা বলা হয়েছে কে জানে। এরপর থেকে চাচ্ছু আর এই পছন্দের ব্যাপারটা তুলেনি, বরং সবাইকে এই ব্যাপারে কথা বলতে সম্পূর্ণ নিষেধ করে দিলেন। এগুলো আমাকে জানালো দীপ্ত। আরও বলল, তন্ময় ভাই তোমাকে পছন্দ করে না, সেটা বড় চাচ্ছু জানেন। এখন হয়তো এই বিষয়ে কথা আর হবে না, কারণ তুমি এখনও ছোট। আমি শুধু অসহায় হয়ে তাদের বক্তব্য শুনে গেলাম। সে কি সত্যি পছন্দ করেন আমাকে? এত এত সুন্দর মেয়ে দেখে কেমন বিশ্বাসই হচ্ছিল না। তন্ময় ভাই বাড়ি ফিরছেন না আজ 20 দিন হচ্ছে। সে বেশিরভাগ সময় কাজের সূত্রে ঢাকা থাকেন। 1 মাস বা 2 মাসের পর আসেন, আবার 2-4 দিন থেকে চলে যান। কিন্তু এবার সে রেগে বেরিয়েছে, তাই বাড়ির সকলেই চিন্তায়। আবার বাড়িতে ফোনও করেননি, সেটা সে সদা করে থাকেন। এদিকে বড় মাকে দিয়ে কেটে শেষ। তার কতটা হচ্ছে কষ্ট। কিরে তন্ময়, ভাই কই? এখনো ফিরেনি? সুমনার কণ্ঠে স্পষ্ট, বেশ চিন্তিত। চিন্তিত তো সবাই, তাই না? আমি আমতা আমতা করে বললাম, চলে আসবেন, চিন্তা করিস না। আসলে একটা কল দিস প্লিজ। কথা তো দিয়েছি, এখন কল দিব নাকি শিওর না। আর কথা বাড়ালাম না, বরং তীব্র বৃষ্টির মাঝে ছাতা হাতে দ্রুত বাড়ির রাস্তা ধরলাম। বাড়ি চলে যাওয়াই উত্তম। আমার মুখ হচ্ছে কেসে, কথা শুরু করলে সব ফেলে দেয়। কখন না কখন এগুলো মুখ থেকে বেরোবে, পরে সুমনার মন ভেঙে যাবে। অবশ্য কলেজ হতে বাড়ি কাছে, তাই বৃষ্টির মাঝে চলে যাওয়া যায়। মাথায় পৌঁছাতে দেখলাম তন্ময় ভাই স্টলে বসে। তীব্র বৃষ্টির মাঝে সেই স্পষ্ট সাথে রয়েছে তার সাঙ্গপাঙ্গরা। আমাকে দেখে কথা বলা বন্ধ করলেন, ইশারা করলেন ওদিকে যেতে। আমি শাঁসাটকে স্টলের পাশে দাঁড়ালাম। সেখানে বৃষ্টি পড়ছে না। সে হাতের মোবাইলের বাক্স ধরিয়ে দিলেন। সব কিছু সেট করা, ফোন নাম্বার কাউকে দিবি না। আমি মাথা জাকালাম পুতুলের মতো। হাতে বক্স নিয়ে ঠাই দাঁড়িয়ে এলাম। সে বললেন, দ্রুত যা, বৃষ্টিতে ভিজবি না। জি। আর চোখে তাকালাম, সাহস জুগিয়ে ভুলেই ফেললাম, বাড়ি আসবেন না? হ্যাঁ আসবো। আমি মাথা দুলিয়ে সামনে এগোলাম। ঠোঁটের কোণে বিশ্ব হাসিটা যেন তার জন্য এই প্রথম। কেমন অনুভূতি হচ্ছিল তার শব্দে
উপস্থাপন করতে পারছি না। পেছন ফিরে তাকে আরেকবার দেখতে চাও আমার মন, অথচ আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম যাতে পেছনে না ফিরি। সে নিশ্চয়ই তাকিয়ে, আমি ফিরলে সে দেখে ফেলবে, লজ্জাজনক হবে ব্যাপারটা। কিন্তু মন তা শুনতে বারণ। হাজার প্রচেষ্টা ব্যর্থ। আমি পরিষ্কার আকাশের নিচে তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে তার দিক ফিরলাম। ঠিকই সে আমার দিক তাকিয়ে, বৃষ্টিকে উপেক্ষা করে তার সেই চোখ যা আমার উপর বিচরণ করছে, আমাকে দেখছে। আমি এবার দ্রুত পায়ে সামনে চললাম, বলা যায় এক প্রকার দৌড়িয়ে এসেছি। ফোন নিয়ে সোজা মার ঘরের দিকে রওনা হলাম। তন্ময় ভাই ফোন কিনে দিয়েছেন, সেটা তো দেখাতে হবে, না হলে পরে আবার এটা নিয়ে কথা উঠবে। ঘরে ঢুকতে গিয়েও ঢুকলাম না তাদের আলোচনা শুনে। হ্যাঁ, ধরলাম তন্ময় অরুকে পছন্দ করে, বিশ্বাস করে নিলাম। বড় ভাই মেনে নেবেন, কিন্তু ভাবি তার একমাত্র ছেলে, যে ছেলের জন্য বাড়িতে প্রস্তাব আসে বড় সড়ো ঘর থেকে, কাজে পড়ালেখায় সব দিক দিয়ে উন্নত, সেই ছেলের জন্য সে অরুকে চাইবে? হ্যাঁ, ভাবি ভালোবাসে অরুকে, কিন্তু সেটা মেয়ের মতো। তার ছেলের বউ হিসেবে সে অরুকে মন থেকে মানবে বলে মনে হয় না। আমাদের জন্য, ভাইয়ের জন্য মানলেও সে মনে মনে তার ছেলের জন্য আরও বড় ঘরের মেয়ে চাইবে। তোমার ভাবিকে এই মনে হয়? সে অরুর জন্য পাগল। তন্ময়কে রেখে সে অরুকে দেখেছে, অবশ্যই সে এতে সবচেয়ে বেশি খুশি হবে। আমার তো মনে হলো না। হবে কি ভাইব? উল্টাপাল্টা ভাবলে তখন দেখলে তো। ভাই বলল তন্ময় অরুকে পছন্দ করেন। আমি দ্রুত সেখান থেকে চলে এলাম। রুমে যাবার পথে দেখলাম বড় মা রান্নাঘরে কাজ করছেন। আমার মনে কেমন নিমিষে অন্ধকার চেয়ে এলো। সত্যি কি তাই? মা যা বললেন তা কি সত্যি? রুমে এসে বিছানায় বসে রইলাম। মন আর সায় দিল না নতুন ফোন খুলে দেখার। আমাদের সুন্দর পরিবারটা কি ভেঙে যাবে? দুপুরে দীপ্তে এসে দরজা ঠোকাচ্ছে। গোসল দিয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই নেই। দরজা খুলে দিতেই বলল, ঘুম আর ঘুম, এত ঘুম পাও কই? ঘুমাও, তুইও ঘুমা। আমার স্কুল আছে, দেন প্রাইভেট স্কুল আর প্রাইভেটের হোমওয়ার্ক, কত কাজ। আমি ওর জাকড়া চুলগুলো দু হাতে ধরলাম, সযত্নে তা গুছিয়ে দিতে দিতে বললাম, বেবি ট্যাক্সি, 1 ঘন্টা ঘুমোলে তোর পড়াশোনা পিছু হবে না, এবং আরও মন ফুরফুরে হবে। তুমিই করো মন ফুরফুরে। আমার তো মন বহুত ফুরফুরা। বিয়ে খাবো তোমার আর তন্ময় ভাইয়ের। আহা, গাল দুটা মন নরম হয়ে উঠছে। কোনোভাবে জবাব দিলাম, অসভ্য, অযথা কথা বলবি না। অযথা কি? সাচ্ছু বলেছে তন্ময় ভাইয়ের ইঞ্জিনিয়ারিং শেষ হলেই বিয়ের কথা ভাববেন। ওয়াহ, ভাইয়ার শেষ হতে মাত্র বছর। হঠাৎ দীপ্ত চেঁচালো, ফোন! ওয়াও! বলতে বলতে ফোন বক্স থেকে বের করলো। ইস কি সুন্দর, তন্ময় ভাই দিয়েছেন। ছেলেটা এত বুঝদার, তা বলার বাহিরে। লেটেস্ট মডেল। উফ, আমাকে গেমস খেলতে দিবে? অবশ্যই। দীপ্ত ফোনে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড টাইপ করছে। নির্ঘাত এখন গেমস ডাউনলোড দিবে। আমি ফ্রেশ হতে গেলাম। ইস, আমার অর্ধেক ঘুম সম্পূর্ণ না হলে মাথা ধরে। এই যে আপাতত মাথা ঘুরছে। কোনোভাবে ফ্রেশ হয়ে ঘুম চোখ নিয়ে বেরোলাম। দীপ্ত তাড়া লাগালো, চলো, খেতে ডাকছে। নিচে নেমে সর্বপ্রথম চোখ গেল সুমনার দিকে। এ কখন আসলো? মেয়েটা পাগল হয়ে গেছে অযথা। বড় মা আমাকে দেখতেই বললেন, বস সরু, দ্রুত খেয়ে শেষ কর। আজ আমার সাথে শপিংয়ে যাচ্ছিস, রুবিও যাবে। চেয়ারে বসতে বসতে বললাম হঠাৎ। রুবিয়াপুর জবাব, আইরিনের জন্মদিন পার্টি, তন্ময় ভাইয়াকে জোরপূর্বক এনেছেন, একদম মিস দেওয়া যাবে না। আচ্ছা, আইরিন হচ্ছে তন্ময় ভাইয়ের মামাতো বোন, খুবই ভদ্র। কয়েক মাস আগে এসেছিল, খুবই বোন ওরা রুবিয়াপুর সাথে। দীপ্ত আর ওর তো লেগেই থাকে, দুজনের দুশ্মন যেন। আমি আর চোখে তাকালাম। তন্ময় ভাই খাচ্ছেন, এদিক সেদিক তাকাচ্ছেন না। সুমনা সদার মতো তার পাশে। মেয়েটা বারবার তাকাচ্ছে ভাইয়ের দিক, খাবার এগিয়ে দিচ্ছে, টুকটাক কথা বলার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে আজ আর হাসি আসছে না, বরং বিরক্তি আর ভয় কাজ লাগছে। সুমনা যদি জানে তন্ময় ভাইয়ের আমার ব্যাপারটা, ও কীভাবে নেবে? তন্ময় ভাইয়ের প্রতি ওর অনুভূতি তো অপরিসীম, আমি তো সাক্ষী। বারবার তাকে দেখার প্রচেষ্টা, তার কণ্ঠ শোনার প্রচেষ্টা, কিভাবে কি হবে? তন্ময় ভাইয়ের হঠাৎ কণ্ঠে কেঁপে উঠলাম। তার হঠাৎ কণ্ঠ একদমই আশা করিনি। খাচ্ছিস না যে? ডাইনিংয়ের সকলে আর চোখে তাকিয়ে আবারও খাওয়াতে মনোযোগী হলেন। ও আচ্ছা, মহারাজ ড্রাইভিং করবেন, তাই তার এত তাড়া, সেও যাচ্ছেন তাহলে? এদিকে ডান পাশে রুবিয়াপু তন্ময় ভাইকে খোঁচাচ্ছেন আর বিড়বিড় করে কিসব বকছেন আর হাসছেন, অথচ সে রুবিয়াপুকে কিছুই বলছে না। বলবি কি? দুটো একই বয়সের, তাই তাদেরও ভালো। সুমনা চোখে পড়তে ইশারা করছে। আমি বুঝে না বুঝার মতো খেতে লাগলাম। আমার আর এগুলো নিতে আর দেখতে ভালো লাগছে না কেন জানি।
কিন্তু অন্য মেয়েদের আর তন্ময় ভাইয়াকে একসাথে ভাবি না, ভাববো না। সুমনা নিজেই বলল, আমিও যেতে চাই, যদি সমস্যা না হয়। বড় মা হাসলেন। সমস্যা কিসে আসবে? সুমনার ঠোঁটে বিশ্বজয়ের হাসি। ও ধীরে তন্ময় ভাইয়াকে বলল, তন্ময় ভাই, তোমার সমস্যা হবে না তো? তন্ময় ভাই হয়তো কোনো জবাব নেই, সে খেতে ব্যস্ত। সুমনা জবাব না পেয়েও হাসছে। হাসবেই তো, তার সাথে ঘুরবার রাস্তা যে পেয়েছে। আমার আর যেতে ইচ্ছে হচ্ছে না। সুমনা বারবার বলছে, আমাকে তন্ময় ভাইয়ের পাশে বসতে সাহায্য করিস, প্লিজ প্লিজ প্লিজ। ওরু, আমি শক্ত মন নিয়ে তৈরি হচ্ছি। এ কী ধরনের জ্বালা! না পারছি বলতে আর না পারছি সইতে। ভেবে রেখেছি গাড়ির পেছনে বসবে। সুমনা কেমন বারবার বলেছে মেয়েটা কষ্ট পাবে, অথচ গাড়ির সামনে যেতে বড়মা বললেন, সামনে বস। আর চোখে সুমনার দিক দেখলাম, বেচারি ইশারা করেই যাচ্ছে। আমি নিয়ে বললাম, বড় মা, মাথা প্রচণ্ড ধরেছে, ভাবলাম তোমার কাঁধে মাথা রেখে যাব। বড় মা মন গলে গেল। আচ্ছা তাহলে রুবি যা, তন্ময়ের পাশে বস। সুমনা রাস্তা না দিয়ে রুবি তন্ময় ভাইয়ের পাশে বসলেন। কি আর করার, সুমনা ভাঙ্গা মন নিয়ে পেছনে বসলো। আমি বড় মার কাঁধে মাথা রেখে চোখ বুঝে। ওদিকে রুবু এফে তন্ময় ভাইয়ের ক্লাস নিচ্ছে। বিয়ে পাচ্ছে আমাদের তন্ময়ের। বাহ! তারপর সুমনাকে ইঙ্গিত করে বলল, সুমনা জানো কি হয়েছে? আমার হ্যান্ডসাম ভাইয়ের জন্য আবারও প্রস্তাব এসেছে, তাও অফিসারের মেয়ে। বলে হাসতে লাগলো। আর চোখে দেখলাম সুমনার মুখ একটুখানি। আমি ভাবছিলাম আবার বেশি না বলে ফেলে রুবি আপু। এদিকে এতক্ষণ পর মহারাজ কথা বলেন, ধাক্কা দিয়ে ফেলাই চলে যাব। রুবি আপু হাসছে। বড় মা আছেন, তোর কল্লাটা ছিপে দিবে। এবার সবাই হাসলো, তন্ময় ভাই বাদে। খারুস শপিংয়ে আমি বড় মার সাথে হাঁটছি, রুবি আপু পাশে, তন্ময় ভাই পেছনে, তো সুমনাও পেছন পেছন। দেখা গেল বড় মা প্রথমে বাড়ির বাচ্চাদের জন্য শপিং করলেন। 5-6টা ড্রেস নেওয়া হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, সাথে দীপ্তর জন্য। এখন বড়দের জন্য কেনাকাটা বাকি। বড় মা বললেন, তোরা কি নিবি? পছন্দ করছিস না যে? বড় মা রুবি আপুকে ড্রেস নিয়ে দিলেন পছন্দের। আমি না করে দিলাম। আমাকে দিলে সুমনার কি হবে? বারবার বলার পরেও কিছুই নিলাম না। বড়দের জন্য কেনার ক্ষেত্রে অন্যদিকে যেতে ইচ্ছে হচ্ছে। হঠাৎ তন্ময় ভাই ডাকলেন, অরু। আমি দ্রুত পেছনে ফিরলাম। জি। সুমনা তন্ময় ভাইয়ের সাথে ছিল। রুবি আপু সুমনার হাত ধরে বলল, সুমনা চলো ড্রেস কালেকশন দেখি। পেছন রয়ে গেলাম আমি একা তন্ময় ভাইয়ের সাথে। সে বললেন, আয়। বাধ্য মেয়ের মতো তার পিছু যাচ্ছে। কামিজ সেকশনের দোকানে থামলেন। গলা আমার শুকিয়ে কাট, পছন্দ কর। হাজার কষ্টে আওয়াজ বের করলাম, লাগবে না। সে আর জিজ্ঞেস করেননি, বরং নিজেই কিছু কামিজ দেখাতে বললেন। পাশে আরও কাস্টমার এসেছে খেয়াল করতে সে আমার বাহু ধরে তার দিক টেনে নিলেন। কাঁধ হতে তার নামাননি, সেভাবে ড্রেস পছন্দ করছিলেন। আমি শুধু আর চোখে তার দিক তাকাচ্ছিলাম। বুকের মাঝে তীব্র জ্বর বয়ে যাচ্ছে তার অজান্তে। ফিরবার পথে সুমনা ভাইয়ার পাশে আগে বসেছে। উফ, মেয়েটা। রুবি আপু আমার দিক চোখ রাঙাচ্ছেন। আমি কি করলাম? অবশ্য সে সুমনাকে তেমন পছন্দ করেন না। তার উপর যেভাবে তন্ময় ভাইয়ের ফাঁস হতে নড়ছে না। আবার মধ্য রাস্তায় সুমনা আইসক্রিমের স্বর তুলল। তন্ময় ভাই সকলের জন্য আনলেন। এদিকে বাড়ি ফিরতেই রুবি আপু আমাকে তার রুমে টেনে নিয়ে গেলেন। তুই জানিস না তন্ময় কেমন? ও কথা বলে না, বললে খেয়ে দিবে। সুমনা কিরকম করছিল দেখেছিস? তুই কিভাবে ওকে সুযোগ দিস? তন্ময়ের পাশে থাকার ও বারবার বলছিল, ও বলেই যাচ্ছে তুই তন্ময়ের হাতে থাপ্পড় খেয়ে সোজা হবি, দেখে নিস। এখন সব আমার দোষ। সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। বড় চাচ্চু বলছেন, কাজ আছে আমার, যেতে পারবো না। তন্ময় আর রবিন যাবে সাথে, বাকি বাচ্চাদের নিয়ে যাও। বড় মার বিরক্তি কণ্ঠের জবাব, আপনার কখন সময় হবে? আপনার সময় হয় না, আপনার ছেলের সময় হয় না। দিন দুনিয়ার অজুহাত দেখিয়ে রাজি করাতে হয় এক একজনকে। ঘরে বসে থাকে। এখন কাজ পেলেন, জন্মদিন মানাতে যাব তোমার সাথে? আমার সাথে যাবেন কেন? বাহিরে রেখে এসেছেন যাদের, তাদের সাথে যাবেন। বাহিরে কাদের রেখে এসেছি? তোমার ভাইদের মতো ভেবে রেখেছো নাকি? একটা ঘরে রেখে বাহিরে আর 2-4টি বিয়ে করবো? বড় মা রেগে গেলেন। আমার পরিবার নিয়ে কথা তুলবেন না। থমথমে পরিবেশ, শুধু চাচ্চু আর বড় মার আওয়াজ। তন্ময় ছাড়া বাড়ির সকলে উপস্থিত, অথচ কেউই শব্দ করছে না, বরং চুপচাপ শুনছেন। বড় চাচ্চু কথা বলতে নিচ্ছিলেন। মুহূর্তে তন্ময় ভাই হাজির। সে ফোনে কথা বলতে বলতে আসছেন। হ্যাঁ আসবো, এখনো বেরোয়নি, বেরোবো। কল কেটে সে বড় মার দিকে তাকালেন। তৈরি হতে যাও, সময় নেই। বেশ, সে তার রুমের দিকে চলে গেলেন। বড় চাচ্চু আর কথা বাড়ালেন না। দুপদেব শব্দে বাহিরে চলে যাচ্ছেন। তখনই মা মুখ খুললেন। সে এতক্ষণ যাবৎ চুপ ছিলেন, কিন্তু তার চেহারায় স্পষ্ট সে কিছু বলতে চাচ্ছেন। ছোট গলায় বড় মাকে অনুরোধ করলেন, ভাবি
সুমনাকে সাথে নেওয়া যায় কি? সমস্যা না হলে আর কি, মেয়েটা যেতে চাচ্ছে। বড় মা খুবই শান্ত মানুষ এবং ধৈর্যশীল, হাসি মুখে জবাব দিলেন, সমস্যার কি? যাবে, যেতে চাইলে এখনই তৈরি হতে হবে, তাহলে সন্ধ্যার আগে বেরোতে হবে। সুমনার মার পিছু হতে হেসে ফেলল, সুন্দর চেহারায় তার মিষ্টি হাসি ফুটে উঠছে। ধন্যবাদ বড় মা। তারপর রুবি আপু যখন জানলেন সোমনা যাচ্ছে, সে তো সেই রেগেছেন। বড় মা ধমকে দিলেন, বাচ্চা মানুষ যাবে যাক, বাচ্চা আর ও যদি তুমি জানতে। তারপর আমার দিক দাঁত কটমট করে বলতেন, বুঝবি তুই, কাঁদতে কাঁদতে, দেখিস চা। আবারও আমার দোষ, এখন না মার দোষ। সে না অনুমতি দিলেন, আমি তো দেইনি। আজীব। সকলে তৈরি আমরা, আপাতত শুধু সুমনার বাকি। আমি তৈরি থাকায় গাড়ির সামনে চলে আসলাম। তন্ময় ভাই, রবিন ভাই, দীপ্ত আর রুবি আপু দাঁড়িয়ে ফোন নিয়ে কথা বলছেন। আপাতত শুধু সুমনা বড় মা আসলেই হবে। দুটো গাড়ি বের করেছেন, নিশ্চয় একটা তন্ময় ভাই আর একটা রবিন ভাইয়া চালাবেন। বললাম, দ্রুত রবিন ভাইয়ের গাড়িতে বসে পড়ি। সাধারণত ব্ল্যাকটা রবিন ভাই ব্যবহার করেন, তো আমি কানে ইয়ারফোন গুছতে গুছতে পেছনে আলগোছে বসে পড়লাম। পরপর রুবি আপু আর দীপ্তও বসলো পাশে। কান থেকে ইয়ারফোন খুলে ফেললো। এদের নিয়ে শান্তি নেই পৃথিবীতে। রুবি আপু গাড়ির জানালা খুলে রবিন ভাইকে ডাকলেন, ভাইয়া তুই বড় আর সুমনাকে নিয়ে আয়। রবিন ভাইয়ের হয়তো সমস্যা নেই, সে আরামসে চাবি নিয়ে দিলেন। তো বেরিয়ে যা, আমিও আসছি। তন্ময় ভাই গাড়ি স্টার্ট দিয়েছেন। দীপ্ত সামনে আয়। দীপ্ত লক্ষ্মী বাচ্চার মতো সামনে বসলো। তখনই সুমনার বড় মা বেরিয়েছেন। সুমনা দ্রুত দৌড়ে এসে বলছে, আমি অরুদের সঙ্গে যাব। রবিন ভাইয়ের জবাব, জায়গা নেই ওটাতে তেমন, ওটা খালি, এটা খালি। ততক্ষণে গাড়ি চলছে। রুবি আপু হাসছে, ক্লিঙ্গি একটা, ক্রিঞ্জ বিহেভিয়ার। দূর। দীপ্ত আমার ফোনে গেমস খেলছে আর চোখে তাকালো। মনে হয় সুমনা আপু তন্ময় ভাইকে পছন্দ করেন। তন্ময় ভাই এমনভাবে তাকিয়েছেন দীপ্তর দিক যে দীপ্ত ফোন সরিয়ে ফেলল। আর রে, আমি একা বলছি? রুবি আপুও বলছিল মেয়েটা তোমার সাথে। দীপ্ত চুপ হয়ে গেল। আমি জানালার বাহিরে তাকালাম। সত্যি বলতে ইদানিং তন্ময় ভাইয়ের নামের পাশে অন্য মেয়েদের নাম কেমন সহ্য হয় না। আবার তন্ময় ভাইয়ের আশেপাশে আমি থাকতে পারি না, সব দিক দিয়ে জ্বালা। এ কেমন অদ্ভুত অনুভূতি দেখাচ্ছে। সেটা হচ্ছে তন্ময় ভাইয়ের নানু বাড়ি। বিশাল সে বাড়িতে থাকেন তন্ময় ভাইয়ের স্যার মামা, তাদের বউ বাচ্চা আর নানু। হ্যাঁ, তন্ময় ভাইয়ের নানি এখনই জীবিত। তার নানা মারা গিয়েছেন আজ 4 বছর হচ্ছে। তখন তন্ময় ভাইয়ের যা অবস্থা ছিল তা নাই বা বললাম। বড় মা হচ্ছেন সে বাড়ির স্যার ভাইয়ের একমাত্র বোন। খুবই শৌখিনতায় বড় করা তাকে। সে পায়নি এমন কিছুই নেই। এখন বড় মার বদলে সে বাড়িতে আদর পাচ্ছেন তন্ময় ভাই। সে প্রচুর প্রিয় ব্যক্তি সেখানে। সাধারণত তার নানু, সে তন্ময় ভাইয়ের পাগল। তন্ময় ভাই ঢাকা হতে ফিরলে আগে তাকে তার নানুকে দেখে আসতে হয়, না হলে নানু নিজেই কল করে আসতে বলবেন। মাঝে মধ্যে নিজে রেঁধে তন্ময় ভাইকে খাওয়াবেন। এখনই সে তন্ময় ভাইকে কপালে চুমু খান। আর জড়িয়ে ধরলে তো ছাড়বেনই না। তারপর মামাতো ভাই বোনগুলো এদের নিয়ে যাই বলবো কম। এক একটা খুবই অদ্ভুত। আজকে যাচ্ছি এদের রূপ দেখতে। গাছগাছালি ছড়িয়ে যাওয়া হচ্ছে। বিশাল জায়গা নিয়ে তাদের এই বিশাল বাড়িটি সম্পূর্ণ পুরনো আমেলে। তাও বাড়িতে কোনো পরিবর্তন আনেননি বা পুনরায় তৈরি করার সিদ্ধান্ত নেননি। বিশালত গেট দিয়ে বাড়ির চারপাশ সম্পূর্ণ নিরাপদ করা, অথচ বাড়ির ভেতর বর্তমান যুগ অনুযায়ী শৌখিনতায় ঘেরা। বাড়ির সামনে রয়েছে চিকন রাস্তা, সেখানে শুধু একেবারে একটা গাড়ি চলাচল করতে সক্ষম। সেই রাস্তার দুই পাশে ঘন গাছের সারি। বাহির থেকে দেখলে অনেকটা ভুতুড়ে বাড়ির অনুভূতি পাওয়া যায়। কিছুটা ভয়ঙ্কর ভীতু পরিবেশ। রাস্তা সম্পূর্ণ অন্ধকার, শুধু বাহিরে গাড়ির লাইটের আলো। দীপ্ত বলল, ওই যে পেছনে রবিন ভাইয়ের গাড়ি। তারাও চলে এসেছে। কিছুক্ষণের মাঝে আমরা আলোয় দেখা পেলাম, সামনে চলে এসেছি। বাড়ির সামনে লাইটস ব্যবহার করা। দুমদাম গানের আওয়াজ শোনা যাচ্ছে, চেঁচামেচিতে আছে। আমাদের গাড়ি পৌঁছাতে অনেকে দৌড়ে দরজার সামনে একজন আরেকজনকে চেঁচিয়ে ডাকছে। আমি রুবি আপু আর দীপ্ত দেরি করে বেরোলাম। বেরোতে আইরিন সামনে। বলেছিলাম না মেয়েটা চমৎকার ভালো। আজ দেখতেও মাশাআল্লাহ লাগছে। গর্জিয়াস গাউন পরা, সাথে মাথায় ক্রাউন, তারপর গর্জিয়াস মেকওভার। মোট কথা অনেক ফ্রিটি দেখতে। আমাদের সাথে ওর যাই ভালো।
কয়েকটা প্রচণ্ড অহংকারী বাবা ওই যে তলে তলে বেঁধে দাঁড়িয়ে আমাদের দিক তাকিয়ে, এদের ভাবসাব অন্যরকম, কিন্তু ব্যবহার ভালো, তেমন ক্লোজভাবে মেশা হয় না যেমনটা আইরিনের সাথে হয়। এদিকে সুমনা খুবই মিশুক, কি সুন্দর ওদের সাথে কথা বলছে, অথচ এটা কিন্তু ওর প্রথম দেখা সকলের সাথে, যেটা বোঝাই যাচ্ছে না। ইমপ্রেসিভ। এর মাঝে আমি কতবার তন্ময় ভাইয়ের দিক তাকিয়েছি তা বলার বাহিরে। আমি তাকাই আর চোখ, আর সে তাকালে তাকিয়েই থাকেন। আমি আমার মতো আর চোখে তাকাই না কেন, ব্যাপারটা মজার, কিন্তু আপাতত কিছুই মজার না। আইরিনের বান্ধবী আছে ওইখানে অনেকগুলো, সবগুলো তন্ময় ভাই আর রবিন ভাইয়ের দিক তাকিয়ে। রবিন ভাই কথা বলছেন কয়েকটার সাথে, আর কয়েকটা তন্ময় ভাইয়ের আশেপাশে, কিন্তু সে কথা বলছেন না। মোবাইলে হাতে নিয়ে রুবি আপু আমার কানে ফিসফিসিয়ে বললেন, আইরিনের বান্ধবীগুলোকে দেখ আর সুমনাকে দেখ, কি বেশরম, তন্ময়ের সাথে সাথে হাসছে, কথা বলছে। আর তুই, আর তোর না ওর সাথে থাকার কথা, তোর হবু জামাই, অথচ তুই। অনুভূতি আর লজ্জা মিশ্রিত কণ্ঠ বললাম, আমি কি করব? মানে তুই ওরে বলবি না তোদের ব্যাপারে? বেশি কিছু না, তন্ময়ের ফোনে লক স্ক্রিন দেখিয়ে দিস, বুঝে যাবে। তারপর যদি না শুধরোয় তো এমন অপমান করবো যে থামো, ও জানে না বিদায় এমন করছে। আর সত্যি তন্ময় ভাইকে খুব পছন্দ করে, কি সুন্দর, তো ওর সাথে বিয়েটা দিয়ে দিই তন্ময়ের। আমি বড়সড় চোখ করে তাকালাম, কি জবাব দিস না কেন? থাপ্পড় একটা দিয়ে কান ঝালাফালা করে ফেলবো। কথাটা বলে রুবি আপু চেঁচালেন, তন্ময়। তন্ময় ভাই আসলেন, কি হয়েছে? রুবি আপু অসহায় গলায় বললেন, ওরও ভয় পাচ্ছে বেচারি। আর সে আমার দিক তাকালেন। দীপ্ত কসকস কণ্ঠে বলল, চুন্নি মিথ্যে বলছে, অরু আপু তেমন কিছুই বলেনি, ও উল্টো অরু আপুকে শেখাচ্ছে কিভাবে তোমার পাশে থাকা প্রয়োজনীয়। তখন রুবি আপুর মুখ দেখার মতো ছিল, ভয়ঙ্কর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন তীব্র দিকে। এরা এখানে এসেও থামছে না। অবশ্য আমি বেশ লজ্জা পেলাম, কি ভাববেন এখন। অথচ তন্ময়ের ভাইয়ের জবাব ছিল, ও কি ফিটার খায়, অন্যদের বোঝাতে হবে কেন? কথাটা বলেই ইশারা করলেন ভেতরে যেতে, আর সে চলে গেলেন। কথা বলেছে এটাকে শয়তান। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।